তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভেমসে। তো অ্যাচিভেমসের পক্ষ থেকে যে ডাব্লিউবির মেন এক্সাম এবং এক্সাইজের যে মেন এক্সাম তোমরা দিতে চলেছো, তার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নোত্তর পর্ব করানো হচ্ছে। এটি কিন্তু 29 নম্বর কিন্তু পর্ব, আমাদের অলরেডি 28টি পর্ব কমপ্লিট এবং তার প্রতিটি লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমাদের ইংরাজির যে 1 ওয়ার্ড 75টা 1 ওয়ার্ড কিন্তু প্রিভিয়াস ইয়ারের কালেকশন করা এবং এইখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাচ্ছই। তো তারও কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও কারেক্ট স্পেলিংয়ের যে ক্লাস, তারও কিন্তু 50টি কারেক্ট স্পেলিং কিন্তু আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং তারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা পরীক্ষার আগে অবশ্যই কিন্তু সেগুলো দেখে যেও, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু সেখান থেকে তোমরা কমন পাবেই। তো আজ কিন্তু যে 29 নম্বর সেট, সেখানে কিন্তু 50টি সায়েন্সের প্রশ্ন, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ 50টি সায়েন্সের প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। আর আমাদের এই অ্যাচিভমেন্ট চ্যানেলে যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন ভিডিও বা এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য, এছাড়াও চাকরির বিভিন্ন ছোট বড় গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। চলো আজকের সেটের প্রথম প্রশ্ন দেখে নেওয়া কী আছে। তো 1 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পাই কোন প্রাণী? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো উত্তর রয়েছে বাদুড়। বাদুড় কিন্তু আল্ট্রাসনিক যে শব্দ তরঙ্গ সেটি কিন্তু শুনতে পাই। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বাদুড়। 2 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, 2 নম্বর প্রশ্ন যে ব্রয়েলের সূত্রের একক কী কী? ব্রয়েলের সূত্রের একক কিন্তু উষ্ণতা আর ভর। উষ্ণতা এবং ভর কিন্তু ব্রয়েলের সূত্রের যে একক, সেটা কিন্তু উষ্ণতা এবং ভর। 3 নম্বর প্রশ্ন দেখো, এক নটিক্যাল মাইল বলতে কত ফুট বোঝায়? কিন্তু 6080 ফুট, 6080 ফুট কিন্তু এক নটিক্যাল মানে বোঝায়, অর্থাৎ এক নটিক্যাল মাইল সমান 6080 ফুট। 4 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর পুরো নাম কি বা এই শব্দটির পুরো অর্থ কী? পলিভিনাইল ক্লোরাইড। খুব ইম্পর্টেন্ট, পলিভিনাইল ক্লোরাইড কিন্তু পিভিসির যে ফুল ফর্ম, সেটি কিন্তু পলিভিনাইল ক্লোরাইড। 5 নম্বর প্রশ্নে দেখো কী রয়েছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ যে ত্বরণের মান, যে জি এর মানটা, সেটা কি কত? সেটা কিন্তু 0। আর পৃথিবী পৃষ্ঠে কত? জি এর মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু পৃথিবী পৃষ্ঠে। এবং কেন্দ্রে কত আছে? কেন্দ্রে কিন্তু 0, এবং কেন্দ্রে কোনো বস্তুর ওজনও কিন্তু 0 হয় তার জন্য। 6 নম্বর প্রশ্নটি দেখো, কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রড আয়রনে কিন্তু কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে। তো রড আয়রন হবে এর সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, যে নিচের কোন মৌলের আইসোটোপ নেই? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোন মৌলের আইসোটোপ নেই? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সোডিয়ামের কিন্তু কোনো আইসোটোপ নেই। এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সোডিয়াম মৌলের কোনো আইসোটোপ নেই। 8 নম্বর প্রশ্ন দেখো, বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বরফের গলনাঙ্ক কিন্তু কমে, অর্থাৎ এটি কিন্তু ডিক্রিজ হবে, তো বাড়বে না। তো বরফের সঙ্গে যদি কোনো সাধারণ লবণ মেশানো হয়, তাহলে বরফের যে গলনাঙ্ক সেটি কিন্তু কমবে। তো পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর কী রয়েছে, 3 ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে? অর্থাৎ 3টি ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে? টাইটিয়াম বলা হয় কিন্তু 3 সংখ্যা বা 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় টাইটিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন কী রয়েছে, ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের যে আপকামিং এক্সামের জন্য। তো ঘড়িতে দম দিলে যে শক্তি সঞ্চিত হয়, সেটি কিন্তু স্মৃতিশক্তি কিন্তু ঘড়িতে দম দেওয়ার ফলে সঞ্চিত হয়। 11 নম্বর প্রশ্ন দেখো, হীরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কি? হিরে তো সর্বোচ্চ কঠিন বস্তু, কিন্তু হীরের পরে দ্বিতীয় স্থানে কি রয়েছে? দ্বিতীয় স্থানে কিন্তু করেন্ডাম রয়েছে। করেন্ডাম কিন্তু হীরের পরের যে স্থান, সবচেয়ে কঠিনতম বস্তুর স্থান কিন্তু করেন্ডাম, হীরের পরে, অর্থাৎ দ্বিতীয়তম কিন্তু এটা কঠিনতম বস্তু। 12 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া প্রক্রিয়াকে কী বলা হয়? এই প্রশ্নটা কিন্তু তোমরা পরীক্ষায় খুব পাবে এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু গ্যালভানোনাইজেশন কিন্তু এর সঠিক উত্তর। তো লোহার ওপর জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয়, এটা লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জেডেন। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তো সঠিক উত্তর হবে গ্যালভানাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, যে
ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, যে ডুবুরি যে অক্সিজেন সিলিন্ডার নেয় সেই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে? সেটি কিন্তু নিয়ন থাকে, সেটি কিন্তু নিয়ন থাকে। ডুবুরির যে অক্সিজেন সিলিন্ডারে সেইখানে কিন্তু আর যে গ্যাসটা থাকে সেটা কিন্তু নিয়ন গ্যাস থাকে, অক্সিজেন এবং নিয়ন। তো নিয়ন হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? সব থেকে বেশি কিন্তু রেড, আর সব থেকে কম কিন্তু বেগুনি। তো বেগুনি কিন্তু এর সঠিক উত্তর, যে কম হচ্ছে বেগুনি আর বেশি হচ্ছে রেড। 15 নম্বর প্রশ্ন কী হয়েছে, স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়? খুব গুরুত্বপূর্ণ, স্টিম ইঞ্জিনে কিন্তু তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। স্টিম ইঞ্জিন চালালে যেটা তাপ দেবে, তাপ দেওয়ার পরে কিন্তু স্টিম ইঞ্জিন চলতে থাকবে, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। তো সঠিক উত্তর হবে কিন্তু যান্ত্রিক শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ডিএনএস। ডিএনএস বলতে আমরা কি বুঝি? ডোমেইন নেম সিস্টেম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। 17 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, যে একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কত? একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কিন্তু 10⁻⁻10 মিটার। 10⁻⁻10 মিটার, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা অণুর আনুমানিক ব্যাসার্ধ কিন্তু 10⁻⁻10 মিটার। তো 18 নম্বর প্রশ্নটি দেখো, একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নরম লোহা। নরম লোহা কিন্তু একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কিন্তু নরম লোহা প্রয়োজন হয়। তো নরম লোহা হবে এর সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নটি দেখো, ডেকার্টে কী জন্য বিখ্যাত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডেকার্টে কী জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর হবে কিন্তু জ্যামিতিতে বীজগাণিতিক সূত্র প্রয়োগের জন্য কিন্তু ডেকার্টে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 20 নম্বর প্রশ্ন, অ্যানাটমির জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যানাটমির জনক কাকে বলা হয়? বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রেয়াস ভেসালিয়াস কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যানাটমির জনক। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন কী রয়েছে, খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়? খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়? হামফ্রে ডেভিকে যে সেফটি বাল্বের আবিষ্কার করেন, হামফ্রে ডেভিকে কিন্তু বলা হয় খনি শ্রমিকের বন্ধু। এবং হামফ্রে ডেভি কী আবিষ্কার করেন? সেফটি বাল্ব অর্থাৎ সেফটি ল্যাম্প কিন্তু তিনি আবিষ্কার করেন। তো 21 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 22 নম্বর প্রশ্ন, আইসোটোপ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আইসোটোপ কী? যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা কিন্তু আলাদা এবং পারমাণবিক সংখ্যা কিন্তু এক, তো এদের কিন্তু আইসোটোপ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, ভর সংখ্যা কী? ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা থাকে এবং যে নিউট্রন সংখ্যা থাকে তার যে সমষ্টি। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় কিন্তু ভর সংখ্যা। তো ভর সংখ্যা কি? প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। 24 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস অবস্থিত সেই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা থাকে, প্রোটন সংখ্যার সমষ্টিকেই বলা হয় কি? পারমাণবিক সংখ্যা। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে টোটাল প্রোটনটা থাকে সেই টোটাল প্রোটন সংখ্যাটাকেই বলা হয় কি? পারমাণবিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত করা হতো? যে সর্বপ্রথম রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হতো? বারুদ ব্যবহার করা হতো। গয়াকার রয় হস্যু দ, বারুদ কিন্তু প্রাচীনকালে যে রকেট তার জ্বালানি হিসেবে কিন্তু বারুদ ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপিত হয় কবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম যে তরল জ্বালানি হিসেবে যে ব্যবহার করা হয় রকেটে, সেই রকেট উৎক্ষেপিত করা হয় কবে? সেটা কিন্তু 1926 সালে 16ই মার্চ কিন্তু 1926 সালে 16ই মার্চ কিন্তু এটি উৎক্ষেপণ করা হয়। তো 27 নম্বর প্রশ্নে দেখো, রকেটে তরল জ্বালানি ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন? তো সঠিক উত্তর হবে কিন্তু পদার্থবিদ রবার্ট গডার্ডি কিন্তু 1920 সালে কিন্তু এই গবেষণা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, যে মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু স্পুটনিক কিন্তু হবে এর সঠিক উত্তর, যে মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম। 29 নম্বর প্রশ্নটি দেখো, মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে? মহাকাশে সর্বপ্রথম যে হিউম্যান যায় সেটা কত সালে যায় এবং কবে যায়? সেটা কিন্তু 1961 সালে 12ই এপ্রিল। 1961 সালে কিন্তু 12ই এপ্রিল কিন্তু সর্বপ্রথম মানুষ কিন্তু মহাকাশে যায়। পরবর্তী প্রশ্ন দেখুন, আমাদের ইন্ডিয়াতে মহাকাশে সর্বপ্রথম কে যায়? রাকেশ শর্মা যায় কিন্তু। এটি কিন্তু মনে রাখতে হবে, রাকেশ শর্মা কিন্তু আমাদের স্পেসম্যান হিসেবে পরিচিত এবং রাকেশ শর্মা কিন্তু সর্বপ্রথম মহাকাশে পাড়ি দেয় ইন্ডিয়ান হিসেবে।
30 নম্বর প্রশ্নে দেখো, কে প্রথম মহাকাশে পাড়ি দেয়? তো ভস্তক 1 যানটির নাম কি, যে জার্নি করে যায় সেটার নাম হচ্ছে ভস্তক 1। এবং সোভিয়েত রাশিয়ান ইউরি গ্যাগারিন, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার কিন্তু মানুষটি ছিল এবং তার নাম ছিল ইউরি গ্যাগারিন। তিনি কিন্তু মহাকাশে সর্বপ্রথম যান। পরবর্তী প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে মহাকাশে পৌঁছাতে হলে কোনো রকেটে ন্যূনতম কত গতিবেগ থাকতে হবে? তো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.2 কিমি যাওয়া সক্ষম থাকতে হবে সেই রকেটের ন্যূনতম গতি থাকতে হবে। এবং এই গতিকে বলা হয় কিন্তু মুক্তিবেগ। মুক্তিবেগ তো মুক্তিবেগের মান কত এটাও চাই পরীক্ষায়, যে 11.2 কিমি পার সেকেন্ড, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, 32 নম্বর প্রশ্ন, সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে? সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে? 1 লাখ, অর্থাৎ 1 লক্ষ, ঘন্টায় 1 লক্ষ মাইলেরও বেশি। ঘন্টায় 1 লক্ষ মাইলেরও কিন্তু বেশি। তো 33 নম্বর প্রশ্নে দেখো, যে উদ্ভিদের সাধারণ নাম হচ্ছে ক্লাব মস, অর্থাৎ কোন উদ্ভিদের সাধারণ নাম হচ্ছে ক্লাব মস? তো সঠিক উত্তর হবে কিন্তু সেলাজি রেসলা। তো সঠিক উত্তর হবে সেলাজি রেসনা। তো এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা স্তরের এককের নাম কি? অর্থাৎ শব্দের যে তীব্রতা মাপা হয় সেটা কোন এককে? সেটা কিন্তু বেল দিয়ে কিন্তু শব্দের যে তীব্রতা সেটা কিন্তু মাপা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাস হচ্ছে 6000 কিমি এবং ভূপৃষ্ঠ থেকে 6000 কিমি উচ্চতায় কোনো বস্তুর ওজন কত হবে? তাহলে কিন্তু তার 1/4 হবে। যে বস্তুটা ধরো তোমাদের 12, তাহলে তার কিন্তু ওজন কত হবে? 3, অর্থাৎ 1/4 কিন্তু তার ওজন হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 36 নম্বর প্রশ্ন, যে 10⁹ বলতে বিজ্ঞানে কোন শব্দকে ব্যবহার করা হয়? সেটা কিন্তু গিগা বোঝায়। গিগা কিন্তু 10⁹কে বোঝায়। আর তোমাদের যে 10⁹ সেটাও দেখে নাও, 10⁹ বলতে কী বোঝায়? 10⁻⁹ 10⁹ বলতে তো গিগা বুঝলে, কিন্তু 10⁹ বলতে কিন্তু ন্যানো বোঝায়। ন্যানো কিন্তু 10⁹ বলতে বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন, যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্কেলার রাশির মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না। আর ভেক্টর রাশির মানও থাকবে, অভিমুখও থাকবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো 39 নম্বর প্রশ্নটা কিন্তু সেম, যে ভেক্টর রাশি এখনই বললাম, যে যেসব রাশির মান এবং অভিমুখ দুইয়ে আছে, মানও আছে অভিমুখও আছে, তাকে কিন্তু ভেক্টর রাশি বলা হয়। তোমাদের কিন্তু উদাহরণ দিয়ে দেবে, যে ক্ষেত্র প্রাবল্য কি একটা ভেক্টর রাশি না একটা হচ্ছে স্কেলার রাশি? তোমাদের কিন্তু তখন বলতে হবে মানে ক্ষেত্র প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ তার মানও আছে এবং তার দিকও আছে। তো এটার সঠিক উত্তর কিন্তু ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শিল্পে পিভিসি শব্দের অর্থ? তো এটা একটু আগেই তোমরা জানলে যে পিভিসি শব্দের অর্থ কিন্তু পলিভিনাইল ক্লোরাইড। তো সঠিক উত্তর হবে কিন্তু পলিভিনাইল ক্লোরাইড। 41 নম্বর প্রশ্নটি দেখো, রান্নার যে গ্যাস, সেই সিলিন্ডারে কোন কোন গ্যাস ভরা থাকে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে কিন্তু বিউটেন ও প্রোপেন। রান্নার যে গ্যাস সিলিন্ডারে থাকে সেটি কিন্তু বিউটেন ও প্রোপেন। 42 নম্বর প্রশ্নে দেখো, রসায়নের বিচারে হীরক কি? রসায়নের কেমিস্ট্রির বিচারে, যে বিজ্ঞানের ভাষায় হীরককে কি বলা হয়? সেটি কিন্তু বিশুদ্ধ কার্বন বলা হয়। বিশুদ্ধ কার্বন কিন্তু হীরককে বলা হয়। তো হীরক কিন্তু একটি বিশুদ্ধ কার্বন এবং সবচেয়ে কঠিনতম পদার্থ, এবং সেকেন্ডতম কঠিনতম পদার্থ কোনটি? সেটা হচ্ছে করেন্ডাম। 43 নম্বর প্রশ্নটি দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যে রসায়নে শুষ্ক বরফ কাকে বলা হয়? তো শুষ্ক বরফ কিন্তু শুষ্ক কার্বন ডাই অক্সাইডকে বলা হয়। কার্বন ডাই অক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়, অর্থাৎ ড্রাই আইস বলা হয়। 44 নম্বর প্রশ্নটি দেখো, বিশুদ্ধ লোহার সাধারণত কি? বিশুদ্ধ লোহার রং সাধারণত কি? সেটি কিন্তু ধূসর সাদা কিন্তু বিশুদ্ধ লোহার যে সাধারণ রং কি? ধূসর সাদা। বিশুদ্ধ লোহার সাধারণ রং হচ্ছে ধূসর সাদা। তো 45 নম্বর প্রশ্নটি দেখো, জীবাণুনাশক ফিনাইলের রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এর রাসায়নিক নাম কিন্তু হাইড্রক্সিটলুইন হবে কিন্তু এর সঠিক উত্তর। তো বন্ধুরা, যারা আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও বিভিন্ন চাকরির ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও যারা ডাব্লিউবির মেন এক্সাম এবং আবগারি যে মেন এক্সাম, স্পেশালি যারা আবগারির মেন এক্সাম 2 তারিখ দিতে চলেছো,
2 তারিখ ঠিক 4টের সময় কিন্তু আমাদের এই অ্যাচিভমেন্ট চ্যানেলে সর্বপ্রথম 100টি প্রশ্নের নির্ভুল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হতে চলেছে, এবং তার জন্য এবং সর্বপ্রথম তোমাদের কিন্তু এই অ্যান্সার কি মিলিয়ে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক কী রয়েছে। 46 নম্বর প্রশ্ন দেখো, পিঁপড়ে কামড়ালে, 46 নম্বর প্রশ্নটি দেখো, পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন? এর মধ্যে কোন অ্যাসিড থাকে? এটি কিন্তু ফর্মিক অ্যাসিডের জন্য কিন্তু এরকম জ্বালা করে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফর্মিক অ্যাসিড। 47 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে, রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? সেটি কিন্তু হবে ইউরিয়া। ইউরিয়া কিন্তু প্রথম রসায়নগারে তৈরি জৈব যৌগ। 48 নম্বর প্রশ্নটি দেখো, গ্যাস শিকার সর্বোচ্চ উরু অংশটি কি? সবচেয়ে উরু অংশটি হচ্ছে অনালোকিত অংশ কিন্তু হবে এর সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্নটি দেখো, কোন বিজ্ঞানী 1709 খ্রিস্টাব্দে অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে অ্যালকোহল থার্মোমিটার কত সালে আবিষ্কার করেন? 1709 সালে। এবং কে আবিষ্কার করেন? গ্র্যাভিয়েল ফ্রাইনাইট হবে কিন্তু এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে ক্যান্ডেলা কিসের একক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্যান্ডেলা কিসের একক? সেটি কিন্তু আলোর দীপ্তি একক।